এসকে একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। 2024 এবিটিএ টেস্ট পেপারে ফিলোজফি এসি 6 এই পেজটা আমরা আজ সলভ করব। আমাদের চ্যানেলে ফিলোজফি বিষয়ে ব্রড কোশ্চেনের সাজেশন দেওয়া আছে। তোমাদের প্রয়োজন মনে হলে তোমরা আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। চলো আমরা দেখি এসি 6 এই পেজে ফিলোজফি কি কি কোশ্চেন রাখা হয়েছে তোমাদের জন্য। তো আচ্ছা, তার আগে আমি বলি, আমার ভিডিও যারা দেখছো সবাই কিন্তু খাতা এবং পেন নিয়ে বসবে। আমরা টেস্ট পেপার সলভ করতে করতে আদার্স কোশ্চেনগুলোও আমরা আলোচনা করব, ঠিক আছে? এবং অবশ্যই এবিটিএ টেস্ট পেপারে এসি 6 এই পেজটা খুলে রাখবে। আমি কোশ্চেনগুলো বোর্ডে লিখে রেখেছি এবং সঙ্গে উত্তরগুলো অ্যান্সারগুলোও আছে, ঠিক আছে? আমাদের এখান থেকে এমসিকিউ থাকবে 24টা কোশ্চেন, আর পরপর 24টা কোশ্চেন, তারপরে এসে কিউ থাকবে, পরপর আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো দেখো, এবিটিএ টেস্ট পেপার সলভ 2024, পেজ নাম্বার এসি 6, ঠিক আছে? আচ্ছা, আমার বোর্ডটা তো ফলো করবেই, সঙ্গে আমার কথাগুলো মন দিয়ে শুনবে। 1 নম্বর কোশ্চেন, লোগোস শব্দটির অর্থ হলো কি? লোগোস শব্দটির অর্থ চিন্তা, এটা আমরা সবাই জানি। লোগোস শব্দের অর্থ চিন্তা। যুক্তিবিদ্যার জনক, যুক্তিবিদ্যার জনক কে বলতো? যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল। বি, তাহলে 2 নম্বর কোশ্চেনের উত্তর হবে বি, অ্যারিস্টটল। তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের জনক বলেছেন, কে বলেছেন? ডি হবে অন্নং ভট্ট। কে বলেছেন? অন্নং ভট্ট। 4 নম্বর কোশ্চেন, আমি বিদ্যালয় যাব না, এটি কি? এটি কি যদি বলা হয় আমি বিদ্যালয়ে যাব না, ঠিক আছে? এটা একটু মন দিয়ে রাখো। আমি বিদ্যালয়ে যাব না, এটা তো বচন নয়, তাহলে কি হবে? এটা বাক্য। কি হবে? বাক্য। বি, 4-এর উত্তর হবে বি, অর্থাৎ বাক্য। 5 নম্বর কোশ্চেন, বাক্য বলা হয় অপশন চিন্তার ভাষাগত প্রকাশকে। বাক্য কাকে বলা হয়? চিন্তার ভাষাগত প্রকাশকে। 5 নম্বর কোশ্চেনের উত্তর হবে বি। 6 নম্বর কোশ্চেন, বিপরীত বিরোধিতা বলা হয় কাকে? অতি বিষমকে। এটি হবে বি, উত্তর হবে বি, অতি বিষম। তাহলে 6 নম্বর কোশ্চেনের উত্তর হবে বি, অতি বিষম। 7 নম্বর কোশ্চেন দেখি আমরা। পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে একটি বচন সত্য হয় এবং অপরটি মিথ্যা হয়, কিন্তু বিপরীত কথাটি সত্য নয়, ঠিক আছে? তাহলে উভয়ের মধ্যে সম্বন্ধ হলো কি? বলছে কি, পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি বচন সত্য হয়, অপরটি মিথ্যা হয়, কিন্তু বিপরীত কথাটি সত্য নয়, তাহলে তাদের মধ্যে সম্বন্ধ কি আছে? আমরা যখন আমরা বিপরীত বিরোধিতা, বচনের বিরোধিতা এই চ্যাপ্টারটা করেছিলাম, তখন আমরা এই ছক কষে সেগুলো করেছিলাম। দেখো ছকটা কেমন হবে। আচ্ছা ঠিক আছে, আমি ছোট জায়গায় একটুখানি দেখিয়ে দিচ্ছি। এ ই আই ও। দেখো এ এবং ই এই দুটি বচন, যদি একটি সত্য হয় তাহলে অপরটি মিথ্যা হবে, আর এটা হচ্ছে বিপরীত বিরোধিতা। উত্তর কি হবে? পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয়, অপরটি মিথ্যা হয় এবং এর বিপরীত কথা সত্য নয়, তাহলে উত্তর হবে বিপরীত বিরোধিতা। উত্তর কি হবে? বি, বিপরীত বিরোধিতা। 8 নম্বর কোশ্চেন, এম পি এম এস এস পি, ঠিক আছে? এই সংস্থানের আকার হলো, তাহলে আমরা জানি আমাদের 4টে সংস্থান আছে, ঠিক আছে? এবার এই সংস্থানটা কিসের ভিত্তিতে করা হয়? হেতুপদের অবস্থানে দেখে সেটা সংস্থান করা হয়। তাহলে দেখো আমাদের হেতুপদ, দুটো হেতুপদ কোথায় আছে? উদ্দেশ্য স্থানেই আছে, ঠিক আছে? উদ্দেশ্য স্থানেই আছে। তাই উদ্দেশ্য স্থানে দুটো হেতুপদ থাকলে প্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে আছে আর অপ্রধান আশ্রয় বাক্যেও উদ্দেশ্য স্থানে আছে। তখন সেটা কি হবে? তখন সেটা তৃতীয় সংস্থান হবে। কোনটা হবে? তৃতীয়। মাথায় থাকে যেন, এগুলো একটু দেখে নেবে। সংস্থানে হেতুপদের স্থান, ঠিক আছে? প্রথম মানে প্রথম সংস্থানটা কোনটা? প্রথমে হেতুপদ থাকবে উদ্দেশ্য, আর দ্বিতীয় আশ্রয় বাক্যে হেতুপদ থাকবে বিধেয়তে, তখন প্রথম সংস্থান, ঠিক আছে? এই সংস্থানগুলো একটু দেখে নেবে। আচ্ছা, পরে কোশ্চেন,
নম্বর কোশ্চেন, প্রাকল্পিক বচনের যে অংশের মূল বক্তব্য থাকে, প্রাকল্পিক বচনের যে অংশে মূল বক্তব্য থাকে তাকে বলে কি? আচ্ছা, একটুখানি এখানে বুঝে কোশ্চেনটা, মানে একটু বুঝবে কোশ্চেনটা। প্রাকল্পিক বচনে যে অংশে মূল বক্তব্য থাকে তাকে কি বলে? তাকে সি হবে অনুজ্ঞ বলে, অনুজ্ঞ। কারণ আমরা প্রাকল্পিক বচনে দুটো অংশ থাকে, একটা পূর্বজ্ঞ অনুজ্ঞ। কি হয় প্রাকল্পিক বচনে? পূর্বজ্ঞতে কি থাকে? শর্ত থাকে। পূর্বজ্ঞতে শর্ত থাকে, আর অনুজ্ঞতে কি থাকে? মূল বক্তব্য থাকে। তাই অতএব এখানে মূল বক্তব্য চেয়েছে, তাহলে কোথায় হবে? অনুজ্ঞতে। ক্লিয়ার? চলো আমরা 12 নম্বর কোশ্চেনে দেখি। নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেন জর্জ বুল। বি হবে। কে বলেন? জর্জ বুল। তাহলে নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেন কে? জর্জ বুল। তাহলে 12 নম্বর কোশ্চেনের উত্তর হবে বি। 13 নম্বর কোশ্চেন, কোনো মানুষ নয় অসুখী, এটির চিত্র হবে কি? বি। ঠিক আছে, বি, মেন চিত্র বি। ঠিক আছে। 14 নম্বর কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেনে কি বলছে? দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণী নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে কত? সংখ্যা হবে সি, 4টি। তাহলে 14 নম্বর কোশ্চেনের উত্তর হবে সি, 4টি। 15 নম্বর কোশ্চেন, রমা ও সোমা দুজনেই কেউ আসবে না, এর প্রতিকায়িত রূপটি হবে নেগেশন আর ডট এস। সি, উত্তর কি হবে? সি। পরেরটা 16 নম্বর, পি হর্ষু কিউ এর বচন আকারটি আপতিক। এর বচন আকারটা কি হবে? ডি, আপতিক। ঠিক আছে। এবার চলো 17 নম্বর কোশ্চেন, আরোহ অনুমানের লক্ষণটি হলো প্রত্যক্ষের অতিক্রমণ। আরোহ অনুমানের লক্ষণটি কি হবে? প্রত্যক্ষের অতিক্রমণ। এবার 18 নম্বর কোশ্চেন, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো কি? অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো কি? মন্দ উপমা যুক্তি। এটা আমরা সবাই জানি। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে যেটা গড়ে ওঠে সেটা মন্দ উপমা যুক্তি। সি হবে। 19 নম্বর কোশ্চেন, আরোহ অনুমানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে? আরোহ অনুমানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মিল। এটা আমরা জানি। মিলের কয়টি পরীক্ষামূলক পদ্ধতি? 5টি পরীক্ষামূলক পদ্ধতি। ঠিক আছে। আরোহ অনুমানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মিল। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনগুলো আমি বোর্ডে লিখে তারপরে আসি, তোমরা সঙ্গে থাকো। আচ্ছা, আমরা চলো এমসিকিউ কোশ্চেনের পরের কোশ্চেনগুলো দেখি। 20 নম্বর কোশ্চেন দেখো কি আছে। 20 নম্বর কোশ্চেন কি আছে? এক কারণবাদীদের মতে কারণকে যে অর্থে গ্রহণ করলে বলা যায় যে প্রতিটি কার্যের অনেক নয় বরং একটি কারণ থাকে, তা হলো কি? সামান্য অর্থে। তা হলো সামান্য অর্থে। বি হবে। 20 নম্বর কোশ্চেনের উত্তর হবে বি। ঠিক আছে। চলো 21 নম্বর কোশ্চেন দেখি। চাল ছাড়া ভাত হয় না। চাল ছাড়া ভাত হয় না, এটা কি? এটা অবশ্যই আবশ্যিক শর্ত। বি হবে। 21 কোশ্চেন বি হবে, আবশ্যিক শর্ত। চল 22 নম্বর কোশ্চেন দেখি। অপরিবর্তনীয়, সত্যান্তরহীন, অব্যবহৃত, পূর্ববর্তী এই সকল বিশেষণ সূচিত করে কাকে? কারণের পরিমাণগত দিককে। কারণের পরিমাণগত দিককে। তাহলে 22 উত্তর হবে বি, কারণের পরিমাণগত দিককে। চল 23 নম্বর কোশ্চেন দেখি। যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয়, সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ। এই সূত্রটি মিলের কোন পদ্ধতি? ব্যতিরেখী পদ্ধতি। 23 উত্তর হবে বি, ব্যতিরেখী পদ্ধতি। 24 লাস্ট কোশ্চেন এমসিকিউ। অপসরণের দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত পদ্ধতি হলো কি? কোন পদ্ধতি? হ্যাঁ, সেটা হবে 24 সি হবে, ব্যতিরেখী পদ্ধতি। ক্লিয়ার? চলো আমরা এবার এসএকিউ কোশ্চেনগুলো দেখব। ঠিক আছে।
কিছু লিখে রেখেছি আমি, এগুলো আগে দেখো। দেখো, একটি অবরোহ যুক্তির উদাহরণ দাও। ঠিক আছে, আচ্ছা, অবরোহ যুক্তি আগে বুঝতে হবে। অবরোহ যুক্তির বৈশিষ্ট্য, দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অবশ্যই নিশ্চিত হবে এবং সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হবে, তাই তো? তো সেরকম একটা উদাহরণ তোমাকে দিতে হবে, আমি দিয়ে রেখেছি, এটা তোমরা দিতে পারো বা তোমরা নিজেদের মতো করেও দিতে পারো। সকল মানুষ হয় মরণশীল জীব, এ বচন। সকল কবি হয় মানুষ, এ বচন। সকল কবি হয় মরণশীল। ঠিক আছে, এর অথবা দিয়ে কি আছে? মাধ্যম অনুমানে কয়টি যুক্তি বাক্য থাকে? মাধ্যম অনুমানে দুই বা ততোধিক যুক্তি বাক্য থাকে। ঠিক আছে, খাতায় টুকে নেবে এগুলো। দেখো 2 নম্বর কোশ্চেন, কোন কোন বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ আছে? কোন কোন বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ আছে? দেখো, এই একটা ছক করে নিলে কিন্তু বচনের বিরোধিতা এই চ্যাপ্টারটা বা এই অধ্যায়টা সম্পূর্ণ হয়ে যায়। একটুখানি একটা ছকটা জানতে হবে তোমাকে। দেখো, এই ছকটা যদি তুমি জানো, দেখো এ ই আই ও, তাই তো? উপরেরটা বিপরীত বিরোধিতা, নিচেটা অধীন বিপরীত, এগুলো হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, তাই তো? তাহলে কোন কোন বচনগুলো বিরুদ্ধ বিরোধিতা? এ এবং ও। ঠিক আছে, তাই লিখেছি এ ও ও। আর একটা কি আছে? ই এবং আই। তাহলে কোন কোন বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ আছে? এ ও আর ই আর আই। তোমাদের যদি বচনের বিরোধিতা এই অধ্যায়ে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানিও, আমি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আলোচনা করে দেবো। ঠিক আছে, পরে কোশ্চেন চলো, 3 নম্বর কোশ্চেন। কোনো ছাত্র নয় মেধাবী, এই বচনটি বিরুদ্ধ বচনটি লেখো। এই বচনটি বিরুদ্ধ বচন লেখো। তাহলে আমরা ছকটা আগে দেখে নেবো। কোনো ছাত্র নয় মেধাবী, এটা কি বচনে আছে? কোনো ছাত্র নয় মেধাবী, এটা কি বচনে আছে? ও বচনে আছে। ও বচনের বিরুদ্ধ বিরোধিতা বচন কি আছে? এ বচন। তাহলে আমরা সেইটাই করবো, এ বচন বানিয়ে দেবো। এটা সকল ছাত্র হয় মেধাবী। কি করব? সকল ছাত্র হয় মেধাবী। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন, বিপরীত বিরোধিতা কাকে বলে? বিপরীত বিরোধিতা কাকে বলে? আচ্ছা, আমি এখানে লিখিনি কাকে বলে, আমি বলছি, তোমরা খাতায় টুকে নাও। দেখো, বিপরীত বিরোধিতা কোন কোন বচনগুলো বলো তো? এ এবং ই। ঠিক আছে, আগে দেখতে হবে এ এবং ই এটা এদের পরিমাণগত এক আছে কিনা। দেখো, এ আর ই এদের পরিমাণগত দিক থেকে এরা একই, তাই তো? তাই আমরা বলবো, এবং পরিমাণগত দিক থেকে একই, এবং এটা সামান্য বচন, তাই আমরা বলবো যে দুটি সামান্য বচনের মধ্যে একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুটির মধ্যে গুণগত পার্থক্য লক্ষ্য করা যায়। এদের মধ্যে কিসের পার্থক্য? শুধু গুণগত পার্থক্য লক্ষ্য করা যায়, তাকে বচনের বিপরীত বিরোধিতা বচন বলে। তাকে বিপরীত বিরোধিতা বচন বলে। আর একবার বলছি, শুনে নাও। যে দুটি সামান্য বচনের মধ্যে একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুটির মধ্যে শুধুমাত্র গুণগত পার্থক্য লক্ষ্য করা যায়, তাকে বচনের বিপরীত বিরোধিতা বলে। তাকে বচন বিপরীত বিরোধিতা বলে। ঠিক আছে, পরে কোশ্চেন, সংজ্ঞার্থক মূলক এ বচনের আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। ঠিক আছে, সংজ্ঞার্থমূলক এ বচনের দৃষ্টান্ত বলতে, যেখানে সংজ্ঞার্থমূলক মানে কি? বিধেয় উদ্দেশ্যের সংজ্ঞা দিচ্ছে বা বিধেয় উদ্দেশ্যের সংজ্ঞা নির্দেশ করে, সেটাকে বলে সংজ্ঞার্থমূলক বচন, তাই তো? যেখানে বিধেয় পদটি উদ্দেশ্য পদটি সংজ্ঞা নির্দেশ করে, তাকে সংজ্ঞার্থক বচন বলে। তো দেখো, আমরা করেছি সকল মানুষ হয় বুদ্ধি সম্পন্ন জীব। সকল মানুষ হয় বুদ্ধি সম্পন্ন জীব, এর আবর্তন করলে কি হবে? এটা লিখে নেবে, আবর্তনীয় আবর্তিত এগুলো লিখে নেবে। সকল বুদ্ধি সম্পন্ন জীব হয় মানুষ। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, এসে কিউ আর পরে কোশ্চেনগুলো আমরা দেব পরের পার্টে। আচ্ছা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো। এবং ফিলোজফির কোনো চ্যাপ্টার বা অধ্যায় তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানিও, আমি সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।